আপনার মাধ্যমে আমিও সবাইকে ইংরেজির নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানাই। সবার ভালো কাটুক, সুস্থ থাকুক এই কামনা করি। প্রতি বছরের মতন এবছরও আমরা 99 নম্বর ওয়ার্ড থেকে পৌষ উৎসব করছি। এইবার নিয়ে আমরা চতুর্থবার পৌষ উৎসব করছি। শীত মানেই একটা ঠান্ডার আমেজ, পিঠে পুলি, এটা একটা যেন রীতি আছে বাংলার বাঙালিদের মধ্যে। তো আমরা বাংলার বাঙালি, সেই বাংলার বাঙালির গর্ব করার জিনিসগুলো যেগুলোকে তুলে ধরতে চাই আমরা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এটাই যে বাংলার সাবেকিটাকে ফিরিয়ে আনতে হবে। তো আমরা তাই প্রত্যেক জায়গায় চেষ্টা করি করতে। এবছরও আমি যেইখানে প্রত্যেকবার করি সেইখানেই করছি, বাঘাযতীন নাই ব্লকে। পৌষ উৎসব পিঠে পুলি থাকছে, নানা রকম খাওয়ার সামগ্রী থাকছে, যে যেরকম ভিন্ন স্বাদের খেতে চায় তাদের মতন করে কিছু করা হচ্ছে। তার সঙ্গে আমাদের যে মেয়েরা যারা স্বনির্ভর, যেটা মমতা ব্যানার্জি বলে থাকেন যে সশক্তিকরণ করতে হবে, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সেই দাঁড়াবার লক্ষ্যে আমরা মেয়েদের কিছু হাতের কাজ থাকছে, যেমন শাড়ি কাপড় থাকছে, বুটিকের যারা সুন্দর সুন্দর শাড়ি সেলাই করে, যারা অর্নামেন্টস একটু মানে মানে অর্নামেন্টস বলতে তো আমরা সবাই ভাবি যে সোনাদানা সোনাদানা, আজকাল ইমিটেশন ব্যাপারটাও এত সুন্দর হয়ে গেছে, যেটা অনেক দামি শাড়ির সঙ্গেও সেই ইমিটেশনের গয়না পরলে পরে মনে হবে যেন সোনাও অনেক দাম। আর সোনার যা মূল্য, আজকালকার দিনে সোনা পরা যায় না। তার থেকে যে আমাদের মেয়েরা বুদ্ধি করে হাতের যে সুন্দর সুন্দর কানের দুল, গলার হার, হাতের চুড়ি বানানো, তারপরে বিভিন্ন রকম পোশাক, শুধু যে শাড়ি তাই নয়, তার সঙ্গে বিভিন্ন মেয়েদের আজকাল যে ওয়্যারগুলো থাকে, যেগুলো উইন্টারে আমরা পরে থাকি, উইন্টারের ওয়্যার আমরা তো আগে জানতাম আমরা একটা করে সোয়েটার পরবো, একটা কোট পরবো, হয়ে যাবে। কিন্তু আজকাল কত রকমের বেরিয়েছে, দেখে আমার খুব ভালো লাগে। সেই সবগুলো আমাদের মেয়েরা করছে, সেগুলো ওখানে প্রদর্শন করা হবে। এবং হাতের কাজের কাঁথা কাঁথা তৈরি করবে অনেক মেয়েরা, সেই সব করবে। মিষ্টি দই বানাবে, ক্যাডবেরি বানায়, মানে লজেন্স বানায়, বাড়িতেই বানায় মেয়েরা, ওরা করবে। দই একটা বানায় যে বাড়িতে, এত সুন্দর দই, মানে আমার মনে হয়, আমি বড় বড় দোকানগুলোকে আমি হেয় করে বলছি না, ওরা যত পয়সা খরচা করে, যত দামি দামি লোক ওই ব্র্যান্ডের নামে ঢোকে, কিন্তু আমাদের মেয়েরা যে দইটা বানায়, সেই দইটা যদি একবার দেখা যায়, আমাদের বিভিন্ন নেতৃত্বরা আসেন তো তারা বলে, এবারও যেমন আমাকে বলছে, এই মিতালি ওই দই আসবে তো, মানে এটা একটা একটা প্রচার হয়ে গেছে। এইভাবে আমরা করবার চেষ্টা করি। 3 দিনের এই পৌষ উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। হ্যাঁ, 3 দিনের এই পৌষ উৎসব, পিঠে পুলির উৎসবের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া যা হয় সব কিছুই থাকবে, তার সঙ্গে সাংস্কৃতিক একটা প্রোগ্রাম থাকবে। সেই সাংস্কৃতিক প্রোগ্রামে 3 দিনে 2জন করে আর্টিস্ট থাকবে। আমরা প্রথম শুরুটা করব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই প্রায় 15 বছর হতে যাচ্ছে, উনি এই 15 বছরের একটা রিপোর্ট কার্ড তৈরি করেছেন, উন্নয়নের পাঁচালীর তৈরি করেছেন। সেইগুলোকে মানুষের কাছে তো পৌঁছানো দরকার আছে। আমরা এখানে প্রায় 5-6 হাজার মানুষ একসঙ্গে এখানে জমায়েত হয়। সেই মানুষের কাছে আমরা তো এমনি অঞ্চলে অঞ্চলে উন্নয়নের পাঁচালী পড়ে পড়ে বলছি, কিন্তু এই মঞ্চটাকেও ব্যবহার করবো এই কারণে যে আমরা উদ্বোধনী সঙ্গীত আর আলাদা করে করছি না। আমাদের উদ্বোধনটাই থাকবে যে কোনো শুভ কাজ করতে গেলে, যেমন পুজো করতে গেলে যেমন গণেশকে পুজো না করে যেমন হয় না, ঠিক তেমনিভাবেই আমাদেরও এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা পৌষ উৎসব আমাদের সম্পূর্ণটাই হবে গণেশ বন্দনা দিয়ে শুরু হবে। ঋতুপর্ণা সেনগুপ্তর যে একটা নাচের টিম আছে, অভিরূপ সেনগুপ্ত, তার টিম দিয়ে আমরা গণেশ বন্দনা করব। তারপরে আমরা লক্ষ্মীর পাঁচালী, একটা তুলসী মঞ্চ থাকবে, প্রদীপ জ্বলবে, আমাদের মা বোনেরা শঙ্খধ্বনি উলুধ্বনি দেবে। দেওয়ার পরে আমরা বোনেদের দিয়ে উন্নয়নের পাঁচালীটা পাঠ করে আমরা
মানুষকে অবগত করব যে আমরা 15 বছরে কি কি কাজ মমতা ব্যানার্জি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো করেছে সেগুলোকে তুলে ধরবো। আর চেষ্টা করছি একটা যে রিপোর্ট কার্ড তৈরি করেছে তার খতিয়ানটা তুলে ধরার জন্য 45 মিনিটের একটা সিনেমা আছে। আমি নেতৃত্বের সাথে কথা বলেছি, যদি সম্ভব হয় সেটাও আমরা লাস্টের দিন আমরা প্রোগ্রামটা শুরু করার আগে করবো, কারণ এবার প্রথমটা করতে পারছি না, কারণ প্রথমটা সম্বর্ধনাতেই অনেকটা সময় চলে যাবে। ঠিক। দিদি, এ তো গেল অবশ্যই অনুষ্ঠান সূচি নিয়ে কথা। এই মুহূর্তে যতই ঠান্ডা বাড়ছে, একদিক সঙ্গে এসআইআর নিয়ে মানুষের মধ্যে খানিকটা ভয়, আতঙ্ক, উত্তাপ এগুলো বাড়ছে। আপনার ওয়ার্ডে ভোটার সংখ্যার নিরিখে এসআইআর এ কি কিছু নাম বাদ পড়লো? মানে সেই সামগ্রিক ছবিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা প্রথম দিকে ভীষণই একটা আতঙ্ক ছড়িয়েছিল। মানে দলে দলে বয়স্ক মানুষরা, সে বৃদ্ধ বৃদ্ধা, তারা সবাই আসতেন, কাঁদতেন, কারণ তাদের নাম নেই, তাদের কোনো ডকুমেন্টস নেই। আর সত্যি কথা বলতে কি, আমি যদি এখন আমাকে যদি 2002-এর লিস্টে আমার নাম না থাকতো, আমাকে যদি বলতো তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট আনো, আমি তো আনতে পারতাম না। তাহলে কি আমি প্রবাসী? তাহলে কি আমি বিদেশি? আমাকে বাংলাদেশে চলে যেতে হবে? এটা তো হতে পারে না। আমি তো এই রাজ্যের প্রবাসী হয়ে আসিনি, এই রাজ্যের তো আমি অধিবাসী, আমি এই রাজ্যের নাগরিক, কারণ আমি ভোট দিয়েছি। আমার মা বাবার বার্থ সার্টিফিকেট যদি আমার পরিচয়পত্র, তাহলে নরেন্দ্র মোদীকেও তার বাবার পিতৃ পরিচয় দেখাতে হবে, অমিত শাহকেও পিতৃ পরিচয় দেখাতে হবে। ওরা যদি, হ্যাঁ, সংবিধান বলে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব রাজ্যের এবং রাষ্ট্রপতিকে এসআইআর এর জন্য নাম তুলতে হয় না, কারণ এটা প্রোটোকল, এটা উঠে যায়। কিন্তু নরেন্দ্র মোদীর পরিবার বলতে কিছু নেই, আমি জানি। উনি ওনার বউকে ত্যায্য করেছেন, সেই মানলাম, কিন্তু অমিত শাহের তো ছেলে আছে। জয় শাহের আজকে দেখাক না যে অমিত শাহের বার্থ সার্টিফিকেট আছে, একটা বড় জায়গায় বসে আছে। হ্যাঁ, মানুষের আতঙ্ক হয়েছিল, 60-65 জন এসআইআর এ মারা গিয়েছে। এই যে বিএলওরা মারা গেছে আতঙ্কে, এবং কিছু মানুষ মারা গেছে তারা, যে আমরা সত্যিই তোপার বাংলা থেকে এসেছি, কিন্তু আমাদের কোনো, সেখানে আমরা ভোট দিচ্ছি, আমরা এখানে রেশন পাচ্ছি, আই কার্ড পাচ্ছি, আমাদের সব কিছু আছে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, দুনিয়ার আছে, বলছে এগুলো হবে না। কি না পাসপোর্ট? বলুন তো আপনি আমাকে, যে এই অঞ্চলে এমন কোনো বড় লোক আছে যে, আমরা কলোনি অঞ্চলের কাউন্সিলর, এখানে বেশিরভাগটাই উপর বাংলাদেশ, এখানে কেউ নেই যে মোদি, তারপরে টাইটেল থাকবে অমিত শাহের মতন, টাইটেল থাকবে মারওয়ারিদের মতন, থাকা পাসওয়ান থাকবে, এ তো নেই। ওরা বড়, ওরা গরিব, ওদের পাসপোর্ট দরকার, ওরা দিন আনে দিন খায়, ওদের পাসপোর্টের প্রয়োজন হয় না, তারা পাসপোর্টটাও করেনি। সুতরাং ওদেরকে তাড়াবার একটা চেষ্টা ছিল। কিন্তু আমি হ্যাটস অফ মমতা ব্যানার্জিকে, হ্যাটস অফ আমার অত্যন্ত ছোট কিন্তু অভিষেক ব্যানার্জিকে, তার এই যৌবনের তারুণ্য আমাদের যুব সম্প্রদায়কে তাড়িয়ে বেরিয়েছে। দারুণভাবে তারা কাজ করেছে, এত সুন্দর কাজ করেছে যে কাজের আমরাও এত বছর বলতে পারবো না। আমরা প্রথম ভাবতাম যে আমরা কি কর্পোরেট হয়ে গেলাম, আমি দেখলাম এটা একটা বাস্তব। কর্পোরেট হয়নি, এটা ম্যানুয়ালি হয়েছে, কেউ বুঝতে পারছে না। যে আমার ওয়ার্ডের 31টা পার্টে 31টা ছেলে বিওলো কাজ করেছে, ওরা তো মেশিন হয়ে গেছে। এই যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ভুলটা যেমন মমতা ব্যানার্জি ফার্স্ট নেতাজি ইন্ডোরে দেখিয়েছে, এটাকে বাস্তবায়িত করেছে অভিষেক ব্যানার্জি। আজকে অভিষেক ব্যানার্জিকে যে যতই ছোট বা খাটো করে দেখার চেষ্টা করুক, সে বিরোধীরা করতেই পারে, বিরোধীদের কোনো ইসে থাকে না। তাও আমরা এই 9 তারিখ এই পৌষ উৎসবেও আমরা একটা অভিনব জিনিস করবার চেষ্টা করছি। সেটা হলো, যখন রাজা যুদ্ধে যায়, রাজা যখন যুদ্ধে যায়, দেখবেন বাড়ির মহিলারা, বাড়ির অভিভাবকরা যুদ্ধের, তার পরিবারের সৈন্য সম্বন্ধ, ছেলে ছেলে যা থাকে, স্বামী যা থাকে, সবাইকে একটা রাজ তিলক কেটে দেয়। তিলক কেটে বলে তুমি যুদ্ধে যাও, তোমার অপেক্ষায় রইলাম। তারপরে তো সেনাপতি মাঠে তাদেরকে ব্যবহার করে কোন ব্যাটলটা কার হাতে কে তুলে দেবে। আমরা আমাদের সেদিন মঞ্চ থেকে ফিরোজ হাকিম, মালাদি, চন্দ্রিমাদি, অরূপ বিশ্বাস, অশোক দেব, তারপরে দেবাশিস কুমার থেকে যারা যারা আসবেন, মনীষ দা, সিনিয়ররা, তারা সবাই
তাদের কপালের রাজতিলক কেটে দেবে। আমি সেই ব্যাটনটাকে দাঁড় করিয়ে রাখবো আচ্ছা, এবং মাইকেও বলবো তোমাদের যুদ্ধক্ষেত্রে ব্যাটলটা তুলে দেবে অভিষেক ব্যানার্জি। কারণ অভিষেক ব্যানার্জি নিজে বলেছে আমি বিএলএদের আমি উত্তরীয় পড়াবো, পেন দেবো, ডায়েরি দেবো এবং একটা শুভেচ্ছা বার্তা দেবো। ওটাই ওদের অস্ত্র। ওই অস্ত্র নিয়ে আমরা 2026-এ লড়াই যাব। আমরা জানি মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক। কিন্তু পশ্চিম বাংলা থেকে বিজেপি নামক এই কীটনাশকটাকে উবড়ে ফেলে দিতে হবে, যেন এটা গুজরাটের সঙ্গে তুলনা না করে, আসামের সাথে তুলনা না করে। এসআইআর নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু ওটা তো বক্তব্যের ময়দানে নিশ্চয়ই বলবো। শুধু বলবো এটা গুজরাট নয়, এটা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা রামকৃষ্ণের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বিবেকানন্দের বাংলা, নজরুলের বাংলা। নজরুল রবীন্দ্রনাথকে চিনিয়েছে, রবীন্দ্রনাথ আবার নজরুলকে চিনিয়েছে। সুতরাং আমাদের একটাই আছে, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা নজরুল ছাড়া যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হয় না, আবার রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া নজরুল হয় না। সুকান্ত ভট্টাচার্যকেও স্যালুট করি। 18 বছরের একটা বয়সের কবিতা লিখেছিলেন, আবার তিনিই লিখেছিলেন ছাড়পত্র কবিতাটা। এসেছি নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব যতক্ষণ দেয়া আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব। অভিষেক ব্যানার্জির মতো শিশু এখানকার মানুষের বাসযোগ্য করে দেবে। এসআর করে একটা নামকে আমাদের অঞ্চল থেকে সরিয়ে দেওয়া যাবে না, বাংলা থেকে সরানো যাবে না। তাতে আমাদের মৃত্যুবরণ করতে হয়, আমরা মৃত্যুবরণ করতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রস্তুত আছি। ধন্যবাদ।